গেলে কখনোই টয়লেটে ঢুকতে যেতাম না। গ্রামের টয়লেট তো একটু মনে করো অতটা পাকা বা অতটা ভালো ছিল না। নানা বাড়ি বা দাদা বাড়ি যখন যাইতাম, ওই যে দেখা যেত ওই যে পথের বা উঠানের সাইডে যে একটু মনে করো গাছের ওখানে যে পায়খানা করে আসতাম, বুঝছো নাকি? তারপর সেখানে হয়তো ছাই ছুঁই দিয়ে দিত, ঠিক আছে? মানে এই যে যে ইগুলা, তারপর মনে করো বাসার যত ময়লা ময়লা আবর্জনা আছে সবাই মনে করো বাসার আশেপাশে কোথাও ফালায় রাখতো, বুঝছো নাকি? বুঝছো? এরকম ছিল আগের অবস্থা, ঠিক আছে? এখনো গ্রামে এরকম নাই, এখন অনেক জায়গায় জি স্যার, শুনতে অনেক পারতেছে। হ্যাঁ, অনেক জায়গায় এখন কমোডো হয়ে গেছে, ঠিক আছে? অনেকে কমোডো ইউজ করে, হাই হাই কমোড ইউজ করে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে আর কি। গ্রাম আর গ্রাম নাই। বাট তোমরা 15-20 বছর, 20 বছর আগের কথাই যখন চিন্তা করি বা 25 বছর আগে, কিন্তু এরকম অবস্থা ছিল না। দেখা গেছে এই যে যে বাসাবাড়ির যে ময়লাগুলা হয় পুকুরের আশেপাশে, নইলে মনে করো ওই মাঠের মধ্যে কোথাও সবাই ফালায় আসতো। মাঝে মধ্যে নিত পৌরসভা থেকে, আর না নিলে না নিত, রাস্তায় বসে বসে পড়তো। ইভেন এরকম আছে ওই কোরবানির পরের যে গরুর মাংসটা থাকতো, গরু জবাই দিত, দেখা গেছে পুরা 1 মাস বৃষ্টি না হওয়া পর্যন্ত পইচা গন্ধ হইতো, ভুঁড়ি পচা। তারপর মনে করো ওই গরুর রক্ত খুবই বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ পাওয়া যেত, ঠিক আছে? এইগুলো ছিল এখন অবস্থা। এখন কিন্তু সেই দিন আর নাই যে গরুর পরের দিন মনে করো পচা গন্ধে গরুর মনে করো জবাই করার পচা গন্ধ বা ভুঁড়ির পচা গন্ধে থাকা যায় না, এরকম পরিস্থিতি কিন্তু নাই। দেশ অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের চিন্তা চেতনা বা অনেকটা আগাইছে, বাট এটা এখনো আমরা ইউরোপের তুলনায় অনেকাংশেই পিছিয়ে আছি ওয়েস্ট ম্যানেজমেন্টের তুলনায়। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারটা আসলে আমি ইউরোপের সাথে আমাদের দেশের একটা তুলনা করে তোমাদের পড়াবো, ঠিক আছে? যে ইউরোপে কিভাবে করতেছে আর আমাদের দেশে কিভাবে হচ্ছে, বুঝছো নাকি? জি স্যার। এখন দেখো, আহ, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ওয়েস্টই আছে, বা আমাদের চারপাশে মনে করো আমাদের শরীর থেকে হতে পারে, বা আমাদের আশেপাশে আমরা রান্না বাড়া করি, বা বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চালাই, বা বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে নানান ধরনের মনে করো ওয়েস্ট আছে। ধরো আমাদের হিউম্যান বডি ওয়েস্ট, আমাদের শরীর থেকে উৎপন্ন হয়, ইউরিন উৎপন্ন হয়, ঠিক আছে? বা ফেসেস, আমাদের পায়খানা, এগুলোও কিন্তু এক ধরনের সলিড ওয়েস্ট। এগুলো কিন্তু এক ধরনের ওয়েস্ট। এগুলো কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। এক্সেস ম্যাটেরিয়ালস এন্ড ফুডস, মনে করো আমাদের বাসা বাড়িতে যে এক্সেস ম্যাটেরিয়ালস এন্ড ফুডস উৎপন্ন হয়, মনে করো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কিন্তু মনে করো একটা, মনে করো প্রত্যেক বাসায় কিন্তু একটা মনে করো ওই ঝুড়ি থাকে। ঝুড়ি কিন্তু একটাই, মনে করো পট একটাই থাকে, ওইখানে পলিথিন দিয়ে মানুষে ওই ময়লাগুলা কালেক্ট করে, পরে নিচে একটা থাকে, ড্রাম থাকে। আজকাল মানুষের চিন্তা চেতনা অনেকটা চেঞ্জ হয়েছে, ড্রাম থাকে, ড্রামে যে সবাই ফেলে আসে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট বাড়িগুলো এইভাবে করে, ড্রামে যায় ফেলে আসে, পরে এক সিটি কর্পোরেশনের মানুষ এসে ওইটা কালেক্ট করে, গার্বেজের কালেক্ট, এবং প্রত্যেক মাসে আমার বাসায় আমার প্রত্যেক মাসে 120 টাকা করে দিতে হয় যে ময়লা কালেক্ট করে। এটা এরকমই আর কি। বাট ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে করতে হয় হলো, ওরা নিজেরাই 2টা পলিথিন দিবে তোমাকে, একটা সাদা পলিথিন, একটা দিবে কালো পলিথিন। একটা হলো বায়োডিগ্রেডেবল এর জন্য, ঠিক আছে? কালোটা হলো বায়োডিগ্রেডেবল জন্য, যেটা ব্যাকটেরিয়া দ্বারা পচনশীল, যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে যায়, সেটাকে বলা হলো বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? যেরকম ভাত, ভাত কিন্তু তোমার কি হবে, ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু ভাত পচে যায়, ঠিক আছে? এবং একটা গন্ধ ছড়ায়, ঠিক আছে? ব্যাকটেরিয়া ওইটাকে খায় আর কি, ভাতগুলোকে আসলে অক্সিডাইজ করে করে আসলে সে খায়, ব্যাকটেরিয়া। এখন মনে করো এইগুলো হলো বায়োডিগ্রেডেবল, বা তোমার মনে করো কোনো শাকসবজির ছোকলা বা উচ্ছিষ্টাংশ, মাছের উচ্ছিষ্টাংশ, এগুলো সবই পচবে এবং এরা পচনশীল, এরা হলো বায়োডিগ্রেডেবল। এইটার জন্য তোমাকে একটা দিবে, আর সাদা একটা পলিথিন দিবে। এই সাদা পলিথিন হলো আরেকটা পলিথিন, আরেকটা পটে রাখবা তুমি, 2টা পট থাকবে। আমাদের দেশে যেরকম একটা পট থাকে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে থাকে 2টা পট, আর আরেকটা পট হলো যেটা নন বায়োডিগ্রেডেবল। একটা আহ ইসের, মনে করো দুধের ঠোঙা, দুধ কিন্তু দুধের ঠোঙাটা, যেটা খালি ঠোঙাটা, ওইটা তো বায়োডিগ্রেডেবল না, ওইটা তো পচবে না। তারপর ধরো মনে করো পলিথিন, এটা তো পচবে না। বা একটা শিশি, ধরো একটা মেটাল, যেটা, সেটাও কিন্তু পচবে না।
এগুলো হলো ওই সাদা পলিথিনে রাখতে হয়, ঠিক আছে। এবং গেরো দেওয়ারও একটা সূত্র আছে, ওটা সুন্দরভাবে গেরো দিয়ে পরে প্রত্যেক 3-4 বাসা পরপরই একটা সুন্দর একটা ম্যানহোল থাকে। আমাদের দেশে দেখো ম্যানহোল একটা পুরা এরিয়াতে একটা ম্যানহোল পাওয়া যায়, বাট ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে প্রত্যেক 3-4 বাসা পরপরই আহ, প্রত্যেক 3-4 বাসা পরপরই তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে একটা ম্যানহোল পাবা, বুঝছো নাকি? সুন্দর একটা ম্যানহোল থাকবে। এবং বাংলাদেশে যেরকম ম্যানহোলের কাছে যাওয়া যায় না, মনে করো খুবই ডার্টি, ইউরোপিয়ান কান্ট্রি গুলো ততটা ডার্টি থাকে না, সুন্দর পরিষ্কার একটা ম্যানহোল থাকবে। ওইটা লিডটা মানে ঢাকনিটা ওপেন করে তুমি শুধু তোমার ওই বায়োডিগ্রেডেবল বলো বা নন বায়োডিগ্রেডেবল সাদা কালো পলিথিন, ওইটা তুমি সুন্দর করে ওখানে ফালিয়ে আসবা। এবং ওখানে তুমি বাংলাদেশে যেরকম ওই যে ছুঁইরা ফালাই দিয়ে ওই পাশে ফালাই আসে না, ওরকম করে ফালাই দেওয়ার সুযোগ খুব কম, ঠিক আছে? ওরকম করলে তুমি ধরা খেয়ে যাবা। এবং দেখবা তোমার বাসায় এসে একটা মনে করো জরিমানার চলে আসছে, বুঝছো নাকি? জরিমানার একটা বিল চলে আসছে। মানে ওদের সবকিছুই ক্যামেরা, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে কেউ যদি কোনো আনফেয়ার কাজ করে তাহলে এটা ধরা খেয়ে যাবে। বাট আমাদের দেশে তো দেখছোই, এক এরিয়াতে একটা ম্যানহোল থাকে, ম্যানহোলের ধারের কাছে কেউ যায় না, এত ময়লা। ওখানে কুকুরই যায় শুধু ওইগুলা খাইতে, ঠিক আছে। এবং আমাদের বাসা বাড়িতে ধরো নানা ধরনের ট্রাশ এন্ড গার্বেজ উৎপন্ন হয়, এটাও এক ধরনের ময়লার মধ্যে পড়ে। ট্রাশ ট্রাশ মানে হলো বিভিন্ন ধরনের উচ্ছিষ্টাংশ, গার্বেজ, আমাদের খাবার দাবারের যে উচ্ছিষ্টাংশ, এগুলো সবই এগুলোর মধ্যে পড়ে। তা অবশ্যই ভেজিটেশন ওয়েস্ট। ভেজিটেশন ওয়েস্ট মানে যেটা শাকসবজির সাথে সম্পর্কযুক্ত। ধরো আমরা ঘাস কাটলাম, গ্রাস ক্লিপিংস এন্ড ট্রি ব্রাঞ্চেস, মনে করো গাছের বিভিন্ন ডালপালা, এইগুলো মনে করো আমাদের আমাদের দেশে তো ঘাসপালা, আমরা ঘাস কিন্তু কেটে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ঘাস কিন্তু একটা সৌন্দর্যের জিনিস। আমাদের দেশে কিন্তু দেখা গেছে মনে করো প্রধানমন্ত্রীর অফিস বা এইসব জায়গাতে প্রধান প্রধান মনে করো বড় বড় অফিস, এইসব জায়গায় শুধু ঘাস কেটে রাখে, কিন্তু কারো বাসায় বা এইগুলোতে কিন্তু ঘাস কেটে রাখে না। ঘাস কেটে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। গ্রাস ক্লিপিংস এন্ড ট্রি ব্রাঞ্চেস, এইগুলো মনে করো এক এক ধরনের মনে করো গাছের বিভিন্ন ডালপালা, এইগুলো কিন্তু এক ধরনের ওয়েস্টের উৎস। তারপর সে ট্রান্সপোর্টেশন ওয়েস্ট। আমরা যখন গাড়ি ঘোড়া চালাই তখন কিন্তু নানান ধরনের ওয়েস্ট উৎপন্ন হয়। ধরো মোটর অয়েল, মোটর অয়েল মানে গাড়ির ইঞ্জিনের যে অয়েলটা, মনে করো যে মোবিলটা ইউজ করে, এটা কিন্তু 6-7 মাস পর খুব বিষাক্ত হয়ে যায় এই মোটর অয়েলটা। এটাও কিন্তু একজন ওয়েস্টের মধ্যে পড়ে। আদার গ্যাসিয়াস পলিউটেন্টস এর মধ্যে হতে পারে, ধরো মনে করো গাড়ি ঘোড়া চালাইলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় ওই গাড়ির ওই কালো ধোঁয়া থেকে, নাইট্রাস অক্সাইড, হাইড্রোকার্বন, বিভিন্ন ধরনের মনে করো মিথেন, ইথেন, এগুলো হলো হাইড্রোকার্বনের মধ্যে পড়ে, এই সবগুলো উৎপন্ন হয়। তারপর সেই এনার্জি প্রোডাকশন ওয়েস্টের মধ্যে আছে ধরো মাইনিং ওয়েস্ট, খনি থেকে। দেখো খনি যখন উত্তোলন করে, মনে করো ধরো লোহার খনি উৎপাদন যখন উত্তোলন করে, দেখবে এর সাথে প্রচুর অপদ্রব্য থাকে, ঠিক আছে। অনেক কিছু সংশ্লেষ করে সিনথেসিস করার পর একটা অনেক কিছু সরে ফেলানোর পর তারপর রিয়েল এই লোহাটা পাওয়া যায়, ধরো আয়রনটা পাওয়া যায়। মাইনিং ওয়েস্ট, এগুলো এক ধরনের ওয়েস্ট। তারপর ইলেকট্রিক্যাল পাওয়ার, যখন তুমি কয়লা পুরাবা, কয়লা পুরে কিন্তু মনে করো এই তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, মনে করো যেখানে স্টিম জেনারেশন করে, মনে করো কয়লার মাধ্যমে মনে করো স্টিম উৎপাদন করে যেখানে টারবাইনকে ঘোরানো হয়, ওই ইলেকট্রিক্যাল পাওয়ার যেখানে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও এক ধরনের কয়লা মনে করো এক ধরনের ওয়েস্ট হয়। নিউক্লিয়ার পাওয়ার, মনে করো বিভিন্ন ধরনের নিউক্লিয়ার পাওয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। নিউক্লিয়ার পাওয়ার, ধরো ওই যে মাদাম কুরি আর পিয়েরে কুরি। পিয়েরে কুরি ছিল হলো মাদাম কুরির হলো স্বামী। মাদাম কুরি দুইবার পাইছিল রসায়নে, একবার হচ্ছে রসায়নে মনে হয় নোবেল পুরস্কার, একবার পাইছিল ইতে নোবেল পুরস্কার, ফিজিক্সের নোবেল পুরস্কার। এই একজন ছিল পিয়েরে কুরি, হলো ওর স্বামী, একজন মাদাম কুরি। এরা মনে করো এই ইউরেনিয়াম নিয়ে এরা মনে করো তাদের ল্যাবে, তারা ল্যাবরেটরিতে কাজ করছিল। এবং মাদাম কুরি পরে মনে করো এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার কারণে সে ক্যান্সারে মারা যায়, ঠিক আছে। এগুলা এতই তেজস্ক্রিয়, এগুলোর কারণে যদিও সে পুরস্কার পাইছে, কিন্তু এই তেজস্ক্রিয়তার কারণে সে মারা যায়। এবং তার যে নোট খাতাগুলো ছিল, ঠিক আছে,
এই মাদাম কুরির যে নোট খাতাগুলো ছিল সেগুলো এখনো তেজস্ক্রিয় এবং আরো 150 বছর সেগুলো তেজস্ক্রিয় থাকবে। তার যে নোট খাতা ছিল যেগুলাতে সে লিখতো, ঠিক আছে, তার এই ল্যাবরেটরি ওয়ার্কের গুলা, সেইগুলো এখনো রেডিও অ্যাক্টিভ। তো বোঝো মানে কেমিক্যাল গুলা মনে করো এই কি পরিমাণ তেজস্ক্রিয়, ঠিক আছে, এই ইউরেনিয়াম এইগুলা। তারপর আসে উইপন্স প্রোডাকশন ওয়েস্ট। এখানেও মনে করো বিভিন্ন ধরনের মনে করো ইউরেনিয়ামের মাধ্যমে যে উইপন গুলো প্রোডাকশন করা হয়, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, এগুলাও এক ধরনের মনে করো কিসের মধ্যে পড়ে, ঠিক আছে, ওয়েস্টের মধ্যে পড়ে, উইপন প্রোডাকশন। এবং এইগুলার যে ওয়েস্ট গুলো উৎপন্ন হয় এগুলাকে কিন্তু ম্যানেজমেন্ট করা খুবই ডিফিকাল্ট একটা কাজ। মনে করো আমাদের দেশে যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হচ্ছে, এখানে প্রধান মনে করো যে থ্রেটটা সেটা হলো আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। এমনিই আমরা খারাপ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার, সেগুলো আমরা ভালো করি না। কিন্তু যেইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে তারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন, সেখানে আমরা এটা কিভাবে ম্যানেজমেন্ট করব এটা নিয়ে বিশেষ করে যারা এনভায়রনমেন্টালিস্ট তারা খুবই চিন্তিত যে এটা কি ধরনের আরো কোনো নেগেটিভ ইফেক্ট বয়ে আনে কিনা। বিশেষ করে দেখো ওই সুইডেনে 3টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় সুইডেনে। সুইডেনে কিন্তু একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অলরেডি বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এরা নরমালি ওই উইন্ড এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে, ঠিক আছে। কারণ এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে বজ্রগুলো উৎপাদন হয় সেগুলো ম্যানেজমেন্ট করা, ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুবই ডিফিকাল্ট কাজ এবং এটা অনেকটাই রিস্কি, ঠিক আছে। এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, এটা আরো একটা রিস্ক ম্যানেজমেন্ট, একটা বিগ একটা চ্যালেঞ্জ। যার কারণে মনে করো এইগুলা ম্যানেজমেন্ট করা। জানো তো পৃথিবীর সবচেয়ে বড় যে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা চেরনোবিল অ্যাক্সিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু ওতে যে রিঅ্যাক্টর বাস্ট হয়, এই যেখানে বিদ্যুৎ উৎপাদন হইতো, সেটা কিন্তু এখনো সবচেয়ে, ওখানে কিন্তু এখনো মানুষ বসবাস করতে পারে না। তারপর দেখো আরো বিভিন্ন ধরনের ওয়েস্ট আছে। দেখো হ্যাজার্ডাস আর আরবানাইজেশন, মনে করো বিভিন্ন ধরনের আমরা যেই মনে করো শহরাঞ্চলে বসবাস করতেছি। দেখো ঢাকা শহরে প্রচুর মানুষ বসবাস করে, মনে করো নানান ছলে ঢাকা শহরে থাকে। এখানে একটা ঘনবসতি করে কোনো জায়গা করার কারণে প্রচুর এখানে যানবাহন গড়ে উঠেছে, প্রচুর এখানে মনে করো যানবাহনের কালো ধোঁয়া, মনে করো মানুষের মনে করো পরিবেশের উপর প্রেসার বাড়তেছে, এখানে পানি লাগে, প্রচুর মানুষ সেখানে বসবাস করে দেখে অল্প জায়গার মধ্যে। এইখানে মনে করো এইটাও এক ধরনের হ্যাজার্ডের মধ্যে পড়ে। দেখা যাচ্ছে একজন আইএলটিএস করে, ঢাকায় কি কাজ করো, কোনো কাজকর্ম নাই, ঢাকায় থাকো কেন, আইএলটিএস করি, ঠিক আছে, মানে আইএলটিএস এর কোচিং করতেছে, ঠিক আছে, আইএলটিএস এর কোচিং করে ঢাকায় থাকে, ঠিক আছে, মানে সবাই ঢাকায় থাকবে। তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রি গড়ে, বেশি ইন্ডাস্ট্রি করার কারণে মনে করো পপুলেশন গ্রোথ, প্রচুর পপুলেশন গ্রোথ, যেটা বললাম ঢাকার কথা। প্রোডাকশন, ডিসপোজেবল প্রোডাকশন কন্টিনিউ, মনে করো আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা একবার ইউজ করলে শেষ হয়ে যায়। ধরো তুমি একটা ওই যে জন্মদিনের অনুষ্ঠান করতেছো, দেখবো ওখানে ওয়ান টাইম ইউজ অনেকগুলা প্লেট পাওয়া যায়, গ্লাস পাওয়া যায়, ওয়ান টাইম ইউজ, এটা একবারই ইউজ করা যাবে। বাট ওইটা যদি তুমি রিপিটেডলি ইউজ করতে পারতা, ওইটা কিন্তু তোমার ওয়েস্টেজ হইতো না। এই যে ডিসপোজেবল প্রোডাকশন কন্টিনিউয়াস, এটাও একজন ওয়েস্ট উৎপাদন হচ্ছে। আরো ন্যাচারাল ফ্যাক্টর কজিং এনভায়রনমেন্টাল কজেস, দেখো ন্যাচারাল ফ্যাক্টর গুলোর মধ্যে কি আছে দেখো। মনে করো বিভিন্ন ধরনের ভলকানিক অ্যাক্টিভিটি, মনে করো বিভিন্ন ধরনের ভলকানো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মনে করো সেভিয়ার ওয়েদার, মনে করো খুব বাজে ওয়েদারের কারণে, বা মানে কোনো কোনো সময় কোনো বায়োলজিক্যাল এপিডেমিক ডিজিজ হতে পারে, ধরো করোনা ডিজিজ, করোনা এটা ছড়াচ্ছে, তারপর সাইকোলজিক্যাল আর সোশ্যাল, ঠিক আছে। এইগুলো বিভিন্ন ধরনের ওয়েস্টেজ, ঠিক আছে, টাইপস অফ ওয়েস্ট। তোমাদের এবার আসে সলিড ওয়েস্টটা কি। সলিড ওয়েস্ট তো আমাদের গার্বেজ, বাট মনে করো গার্বেজ হলে বাসা বাড়িতে যে তোমার ময়লাগুলো উৎপাদন হচ্ছে, বা ট্রাশ, না 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 বাসা বাড়িতে যে ময়লা ট্রাশ, এটাও তার মধ্যে পড়ে। ইয়ার্ড ওয়েস্ট, গাছে তোমার গাছ, বাড়ির উঠানে বা এইসব জায়গায় কি কি পাওয়া যায় ময়লা আবর্জনা, গাছের ডাল হইতে পারে, ঠিক আছে, গাছের ডাল পড়ে আছে, উড বা বিভিন্ন ধরনের উড হইতে পারে। উড মানে হলো কাঠ, মেটাল, মনে করো বিভিন্ন ধরনের ছোট ছোট লোহার টুকরা, মেটাল, স্টোন, পাথর, গ্লাসের স্ক্রেপস, মনে করো গ্লাসের টুকরা, গ্লাস ভাঙিয়ে গেছে তোমার,
ডোমেস্টিক বা এটা মনে করো তোমার বাসাবাড়ির কাজে হইতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল সোর্স হইতে পারে, যেগুলো নন হ্যাজার্ডাস। কিন্তু এগুলো কিন্তু হ্যাজার্ডাস না। মনে করো ইউরেনিয়াম যেটার কাছে গেলেই তুমি ক্ষতিগ্রস্ত হবা, এটা নন হ্যাজার্ডাস, তো ক্ষতিকারক না। আর সোর্সেস অফ সলিড ওয়েস্ট গুলো কি কি দেখো, এগ্রিকালচারাল, এটা মনে করো বিভিন্ন ধরনের কৃষি কাজের মাধ্যমে হতে পারে, এটা মাইনিং খনি উত্তোলনের সময় হতে পারে, ইন্ডাস্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি মনে করো শিল্প কারখানার মাধ্যমে হতে পারে, বা মিউনিসিপাল সোর্সেস কোন একটা এরিয়া থেকে উৎপন্ন হতে পারে। কোন এরিয়াতে অজস্র মানুষ বসবাস করে, অজস্র পরিবার বসবাস করে, তারা বিভিন্ন ধরনের মনে করো তুমি তোমার বাসায় যত খাবার দাবার খাচ্ছ, খাবার দাবার শেষে তো উচ্ছিষ্টাংশ উৎপন্ন হবেই, সেগুলো তো মনে করো পৌরসভার সংগ্রহ করতে হবে। আজকাল তো একটু ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা অনেক ডেভেলপ হয়েছে আমাদের দেশে। আসলে আজকাল এই ইন্টারনেটের যুগে ইউরোপে কিভাবে কি কাজ হচ্ছে, বিশেষ করে আমি যে মাদারীপুরে থাকি, আমার বাড়ি মাদারীপুরে, মাদারীপুরে যখন দেখি দেখি অনেকটা ইউরোপকে এরা ফলো করতে যাচ্ছে। সুন্দর ওই যে নানান জায়গায় ম্যানহোল তৈরি করে রাখছে আশেপাশে, মনে করো ওই পার্কের পাশে, ইসের পাশে, নানান রোডের পাশে ম্যানহোল দিয়ে রাখছে। মানে ইউরোপেও তো এরকম পাওয়া যায়, বুঝছো নাকি? তোমার জিনিসপত্র তোমার রাস্তাঘাটে ফালানোর কোনো দরকার নাই, ঠিক আছে? এগুলো তোমার ফালানোর জন্য অজস্র জায়গা আছে। দেখো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো এই যে যে ময়লাগুলো উৎপন্ন হবে, এইগুলোকে ফার্স্টে তুমি কালেকশন করবা। কালেকশন কিভাবে করবা? আমাদের দেশে কালেকশন কিভাবে করে দেখো, তোমার বাসা বাড়িতে যে ময়লাটা উৎপন্ন হইলো, সেটা মনে করো তুমি নিচে যায় ফালায় আসবে একটা বড় একটা ট্রাঙ্ক, বড় বড় একটা মনে করো ড্রামে, ঠিক আছে? এটা পলিথিনে করে ফালাই দিয়ে আসবা। তারপর ওই ড্রামটা এসে আবার সকালবেলায় একদিন পর বা 2 দিন পরে এসে মনে করো ওই মিউনিসিপাল, মনে করো ওই পৌরসভার লোকজন এসে, তারা ওই ময়লা পরিচ্ছন্ন কর্মী, তারা একটা ভ্যান গাড়ির মাধ্যমে এটা নিয়ে, তারপর এটাকে মনে করো একটা নির্দিষ্ট মনে করো জায়গায় যে মাটি চাপা দিতে পারে বা অন্য কোনো কাজ করতে পারে, ঠিক আছে? ননলি বাংলাদেশে মাটি চাপা দেয় বা আগুনে পুড়িয়ে ফেলায়, এগুলো করে, ঠিক আছে? এটা হলো কালেকশনের পরে ট্রান্সপোর্টেশন, মানে হলো এদের মনে করো ভ্যান গাড়ির মাধ্যমে নিয়ে যায়। আর ডিসপোজাল হলে এদের মাটি চাপা দিতে পারে, এইগুলা। আর ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু এত, ওদের কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট অনেক হায়ার ক্যাটাগরি। ওরা কি করে জানো নাকি? আমাদের মনে করো বাসায় যে ময়লাটা উৎপন্ন হলো, তুমি তো দুই ভাগে করছো, একটা হলো বায়োডিগ্রেডেবল, একটা হলো নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল যেটা, বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টটা আছে, এইটা তুমি রাখবা কালোটায়, আর নন বায়োডিগ্রেডেবলটা থাকবে কিতে, তোমার এই সাদা পলিথিনে। তারপর এটাকে তুমি নট দিয়ে তুমি ওই ইসের মধ্যে ফালাই দিয়ে এসছো, কি যেন ওই ম্যানহোলে ফালাই দিয়ে এসছো। তারপর কি হবে শোনো, ম্যানহোলে যখন তুমি ফালাই দিয়ে আসছো, এখন এই একটা গাড়ি আসবে, গাড়িটা আমরা যেরকম আমাদের দেশে কি করে, ম্যানুয়ালি একটা মানুষ হাত দিয়ে বাইসে বাইসে ওইটা গাড়ির মধ্যে ফালায় না, বাট ওদের দেশে কি করবে, ওদের দেশে একটা পাইপ আছে, এক্সস্ট পাইপ, ওইটা একদম মাটির নিচ দিয়ে ওখানে ঢুকিয়ে দেওয়ার একটা অপশন আছে। ওইটা মনে করো একদম ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে মনে করো একটা ট্রাকের মধ্যে নিয়ে যাবে। মানুষের এখানে কোনো দরকার নাই, ভ্যাকুয়াম পাম্পেই ওইটা ট্রাকের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে? বম বম একটা শব্দ হবে, নয়েজটা হয় খুব একটা, ঠিক আছে? নয়েজ হয়, বাট ওই জিনিসগুলা ম্যানুয়ালি করতে হবে না, ওইটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপর ওইগুলাকে নিয়ে পরে মনে করো একটা ব্রোস এনভায়রনমেন্ট একটা কোম্পানি আছে, ওখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে বাসা বাড়িতে যেই ময়লাগুলো আছে, সেগুলোকে মনে করো শর্টিং করবে। শর্টিং, ধরো কেউ একটা মনে করো তার বাসার একটা মনে করো ভালো একটা জিনিস, ধরো তার বাসার মনে করো একটা ফালাই দিছে, মনে করো একটা ক্যালকুলেটর ফালাই দিছে, ক্যালকুলেটরটা তার আলাদা করতে হবে। ক্যালকুলেটরটা সেটাকে যদি রিসাইকেল করে রিইউজ করা যায়, তাহলে এটা তো একটা ভালো হলো। তারপর মনে করো আহ খাবার দাবার যেগুলা গাছ আছে, এইগুলা থেকে গ্যাস উৎপাদন করবে, ঠিক আছে? এগুলাকে বার্নিং করে আবার বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ঠিক আছে? এই যে যে এইগুলাকে শর্টিং করবে, শর্টিং করে এগুলাকে নানান ভাবে ইউজ করবে। আর যেগুলোকে প্রয়োজন নাই সেগুলোকে তারা মাটি চাপা দিবে, ফলে ল্যান্ডফিলিং ও করে কিছু কিছু, ঠিক আছে? আবার মনে করো বাসা বাড়িতে তোমার যে বড় বড় মনে করো তোমার যে আসবাবপত্র বা তোমার মনে করো কম্পিউটার বা এইগুলা যাই ফেলাইবা, এগুলা ফালানোর জন্য বুরোস মিলিওর একটা আলাদা জায়গা আছে। একটা জায়গায় তুমি গাড়ি নিয়ে যাবা, ময়লা আবর্জনা একটা ট্রলিতে করে নিয়ে যেতে হয়। ওই গাড়ির পিছনে একটা ট্রেইলার লাগানো যায়। আমাদের দেশে ট্রেইলার ইউজ এখনো শুরু হয়নি অতটা, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ট্রেইলার লাগে, সবাই ময়লাগুলো নিয়ে যায়। ওখানে নিয়ে ওই ট্রেইলারে মনে করো তুমি তোমার কম্পিউটার ফালাইলে কম্পিউটার ফালানোর জায়গা আছে, তুমি ফালাইলে
তুমি যদি তোমার বাসার কাঠের জিনিসপত্র ফেলো, কাঠের জিনিসপত্র ফেলানোর আলাদা জায়গা আছে, ঠিক আছে? সবকিছু, তোমার যদি ওভেন ফেলাই দাও, ওভেন ফেলানো আলাদা, এগুলো ওরা রিসাইকেল করে আবার রিউজ করবে। রিডিউস, রিউজ, রিসাইকেল, 3 R's একটা কথা আছে, রিডিউস, রিউজ, রিসাইকেল, ঠিক আছে? এইটা ওরা মেনটেন করে, বুঝছো নাকি? এখন কথা হলো, আর আমাদের দেশে এখনো এত আধুনিক আমরা হইনি, বা আমাদের দেশে এত মূল্যবান জিনিস কেউ ফালায়ও না। দেখা গেছে সুইডেনে দেখা গেছে রাস্তাঘাটে তোমার কম্পিউটার পাওয়া যায় এখন। আমি যখন ছিলাম তখন তো রাস্তাঘাটে অনেকই কম্পিউটার পাওয়া গেছে, ভালো কম্পিউটার, ঠিক আছে? আমার বন্ধু বান্ধবরা মনে করো কম্পিউটার নিয়ে ইউজ করছে, ঠিক আছে? রাস্তায় ফালাই দিয়ে যায়, ঠিক আছে? ওরা মনে করো কম্পিউটার ইউজ করবে, রাস্তায় ফালাই দিয়ে যায়, ঠিক আছে? মনে করো এরকম, মনে করো ইউজ করবে না, মনে করো ক্রিসমাস ডের আগে ওরা প্রচুর ওদের পুরো বাসার নতুন করে, বাসায় যত ঝাড়বাতি জোরবাতি যা আছে কিছুদিন আগে কিনছে তাই সব বদলে ফেলাবে, ঠিক আছে? এগুলো সব মনে করো তুমি নিয়ে যেতে পারবা। ওরা যদি তোমার সাথে পরিচয় থাকে, তোমার বলবে তো আমার জিনিসপত্র নিয়ে যাও, ঠিক আছে? এগুলা হলে আমাদের দেশে এখনো অত আধুনিক হয় নাই, যার কারণে ওইগুলো এখনো গড়ে ওঠে নাই যে মনে করো এই এত বড় বড় জিনিস ফেলাবে, সেগুলা এইখানে ফলাইতে হবে, ওইখানে ফলাইতে হবে। আমরা এত এখনো ডেভেলপমেন্ট হয়নি, ঠিক আছে? যে আমি কম্পিউটার ফেলাই দিব, ঠিক আছে, আমি আমার বাসায় ফ্রিজ ফেলাই দিব, ঠিক আছে? এগুলা করার জন্য আলাদা আলাদা জায়গা করতে হবে, এটা এখনো এরকম আমাদের দেশে হয়নি। দেখো, তারপর দেখো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো, ধরো কেউ যেন এখানে শব্দ করতেছে, একটু দরজাটা বন্ধ করে দিই। হ্যালো, হ্যাঁ শুনতেছো? হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যাঁ তাহলে দেখো জি স্যার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো, হ্যাঁ বলো, তোমার ময়লাগুলোকে কালেকশন করে এটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায়, যে ডিসপোজাল হলো এক জায়গায় মাটি পুঁতা দাও বা একে পুড়ে ফেলো, যেটাই করো। ডিসপোজাল হলো নরমালি মাটি পুঁতা দেওয়া, ঠিক আছে? এটাকে ল্যান্ড ফিলিং ও বলে। এই কথাগুলো এখানে, কালেকশন ইজ দ্য গ্যাদারিং এন্ড ট্রান্সপোর্টিং অফ সলিড ওয়েস্ট ফ্রম দ্য পয়েন্ট অফ অরিজিন। পয়েন্ট অফ অরিজিন হলো তোমার বাসায় যে ময়লাগুলো উৎপন্ন হয়েছে সেইগুলোকে ট্রান্সপোর্ট করে, মনে করে একটা ভ্যান গাড়ির মাধ্যমে ট্রান্সপোর্ট করে বা গাড়ির মাধ্যমে ট্রান্সপোর্ট করে ট্রাকের মাধ্যমে এটাকে যেখানে তুমি মাঠে মাটি চাপা দিবা সেখানে নিয়ে যাওয়া। ডিসপোজাল হলো ইজ দ্য ফাইনাল ডিসপোজিশন অফ সলিড ওয়েস্ট, মানে হলো এটারে মাটি পুঁতা দেওয়া, ঠিক আছে? এটা হলো ডিসপোজালের মধ্যে পড়ে, ঠিক আছে? মাটি এটাকে ল্যান্ডফিলিং ও বলে, টু প্রিভেন্ট দেম ফ্রম হার্মিং দ্য এনভায়রনমেন্ট অর হিউম্যান হেলথ। যার কারণে এইগুলোকে মাটি চাপা দেওয়া এই কারণে যাতে এরা এনভায়রনমেন্ট বা মানুষের শরীরে কোনো সমস্যা না করে। স্যানিটারি ল্যান্ডফিল কি? স্যানিটারি ল্যান্ডফিল হলো এটাকে মাটি চাপা দেওয়া, মানে স্বাস্থ্যসম্মত ল্যান্ডফিল। আর সাইটস আর লোকেশন জাস্ট সুইটেবল ফর দ্য ইন গ্রাউন্ড ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট। তারপর ইনসিনারেশন। ইনসিনারেশন আসলে আমাদের দেশে খুব একটা দেখা যায় না। ওই ইসের কি জানো, ওই ইটের ভাটাগুলোতে দেখছো, ওই ইট পুরানোর সময়, ইট তৈরি করার সময় দেখো, ইটকে তৈরি করার সময় দেখবা প্রচুর ওই বড় বড় চিমনি থাকে, চিমনি দ্বারা এইগুলো উঠে যেতে থাকে, ধোঁয়াগুলো উঠে যেতে থাকে অনেক উপরে, যাতে মনে করো ধোঁয়াগুলা মনে করো লোয়ার লেভেলে না থাকে, যাতে পরিবেশ দূষণ না করে। এখন কথা হলো ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এরকম অজস্র ইনসিনারেটর থাকে, দেখো বড় বড় ইনসিনারেটর থাকে প্রচুর, অনেক 1 কিলোমিটারের মতো উঁচা, বিশাল উঁচা ইনসিনারেটর থাকে। মনে করো ওইখানে কি হয় জানো নাকি, যত সলিড ওয়েস্ট যেগুলো আছে ওইগুলোকে বার্নিং করে, পুরাইয়া যে ধোঁয়াগুলো উৎপন্ন হয়, ওইগুলার ধোঁয়াগুলো একদম ওই হায়ার উপরে 1 কিলোমিটার উপরে ওখান দিয়ে বের হয়ে যায়, যাতে আমাদের লোয়ার লেভেলে না থাকে। এটাকে বলে ইনসিনারেশন, ইনসিনারেটর এরকম তোমরা পাবা অনেক। রিসাইক্লিং হলো রিসার্চ রিকভারি, মনে করো কোনো একটা জিনিসকে রিসাইক্লিং করে আবার ইউজ করা। দেখবা আমাদের দেশের মানুষ কিভাবে মনে করো ইউজ করে, মনে করো একটা গার্মেন্টস কিভাবে কিনে, দেখো আমাদের দেশের মানুষ গার্মেন্টস কিনলে কোন কোম্পানির কোথা থেকে আইলো কি আইলো এত কিছু খবরের দরকার নাই। বাট ইউরোপিয়ান বায়াররা কিন্তু এরকম না। ইউরোপিয়ান বায়াররা কিন্তু একটা জিনিস কেনার আগে তার কোম্পানির এনভায়রনমেন্টালি ওই কোম্পানিটা কতটা কনসাস, ওইটা কতটা মনে করো সিএসআর কতটা মেনটেন করে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা তারা ওই কোম্পানি কতটুকু ফলো করে, ঠিক আছে? ওই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কত, ঠিক আছে? এইগুলো ফলো করে। আমাদের দেশের মানুষ যেরকম জিনিস পাইলে হইলো, ঠিক আছে, কিনে ফেললো। বাট ইউরোপিয়ান কান্ট্রি গুলো কিন্তু এরকম না। দেখো যে রানা প্লাজাতে যেই
ঘটনাটা ঘটছিল, তারপর কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল। ঠিক আছে, ওই ইউরোপিয়ান ওদের কিন্তু এইটা একটা ব্যাপার যে ইউরোপিয়ান মানুষ কিন্তু মনে করো এইভাবে কেনে, বুঝছো নাকি, ব্র্যান্ড ভ্যালু মনে করো নানান কিছু এরা ফলো করে কেনার আগে। ঠিক আছে, এরা মনে করো কোনো কিছু যদি দোষ পায়, তোমার H&M এর ধরো কোনো দোষ পাইলো যে ওরা এখান থেকে কিনে নিয়ে আসে, এখানকার লোক ভালো না, বা এখানকার এরা CSR মেনটেন করে না, H&M মনে করো একদম ফ্লপ হয়ে গেল। তার কারণে H&M দেখবা মাঝে মধ্যে রিসাইক্লিং এর একটা দেয় যে তুমি এই শার্টটা কিনছো, এই শার্টটা যদি আমাদের ব্যাগ দিয়ে যাও, তাহলে H&M দেখা গেছে, সুইডেনে আমি যখন ছিলাম তখন দেখছি ওদের ব্যাগের মধ্যে লেখা থাকতো, একটা শার্ট কিনছি ধরো H&M এর, যে এটা যদি আপনি রিটার্ন দিয়ে যান তাহলে এটার কিছু টাকা আপনি ব্যাক পাবেন, আর এটা আমরা রিসাইকেল করে আবার এটা বিক্রি করব। এটা কি ওদের ব্র্যান্ড ভ্যালু বাড়াই দিতেছে, ওদের ব্র্যান্ড ইমেজ ভ্যালু সবকিছুই বাড়াই দিতেছে, এবং ওর প্রোডাক্ট সেল বাড়তেছে, এবং H&M কিন্তু খুব চিপ রেটে বিক্রি করে। ঠিক আছে, স্যার যারা প্লাস্টিকের আরএফএল কোম্পানি আছে স্যার এমন। হ্যাঁ, যারা সস্তাতে কিনতে চায় সবাই কিন্তু H&M থেকে কিনে, বুঝছো নাকি। তারপর আছে সোর্স রিডাকশনটা, এটা করা একটু ডিফিকাল্ট, যে তুমি যেখান থেকে ময়লা উৎপাদন হয় সেটা তুমি ব্যবহারই করলো না। সোর্স রিডাকশন ইজ দ্য রিডাকশন ইন অর এলিমিনেশন অফ ইউজ অফ দ্য ম্যাটেরিয়াল দ্যাট কুড বিকাম সলিড ওয়েস্ট, যেটা সলিড ওয়েস্ট হতে পারে সেটাকে তুমি ইউজই করলো না। তারপরে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবার হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি। হ্যাজার্ডাস ওয়েস্টটা হলো যেটা খুবই ক্ষতিকারক ওয়েস্ট, ধরো মোটর অয়েল, মোটরের যে অয়েলটা আছে, মনে করো ওই গাড়ি ঘোড়ার যে ইঞ্জিনের অয়েল, এটা তো খুবই বিষাক্ত। এটাকে তোমার কিভাবে মেনটেন করতে, এটাকে তোমার শক্ত একটা পলিথিনে বাইতে তোমার রাখতে হবে। নর্মাল পলিথিনে বাইতে তুমি মাটির নিচে যদি পুঁতা দাও, আর এটা যদি সামান্য লিকেজ হয়ে যায়, মাটির নিচে যে পানি, যে পানিটা যেটা ফিল্ট্রেশন হয়ে আবার যেটা আমরা ইউজ করব সেটা বিষাক্ত থাকবে। ঠিক আছে, যার কারণে এটা তোমার কেয়ারফুলি ডিজাইন করতে হবে। সিকিউরড ল্যান্ডফিল মানে হলো এটাকে মাটি চাপা দেওয়ার আগে কেয়ারফুলি ডিজাইন করতে হবে, এবং লোকেটেড খুব সাবধানে রাখতে হবে, এবং মনিটর করতে হবে নিয়মিত যে এটা কোনো লিকেজ হইলো কিনা। বা অনেক সময় একে ডিপ অয়েল ইনজেকশনও করা যায়। এই ডিপ অয়েল ইনজেকশনটা, এটা আমার বইতে একটা চিত্রের মধ্যে দেখানো আছে। মনে করো একটা বিশাল পাম্পের মাধ্যমে, মনে করো একদম আমাদের মাটির নিচে যে লেয়ার গুলো আমি তোমাদের পড়াইছি, একদম পাথরের যে লেয়ার আছে, পাথরের ওই লেয়ারের ওই পর্যন্ত এটারে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে, এই ডিপ অয়েল ইনজেকশন এটাকে বলে, পাম্পের মাধ্যমে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলোকে একদম এত নিচে, এটাকে বলা হলো অ্যাকুইফায়ার, বিলো দা অ্যাকুইফায়ার, একদম ওই পাথরের স্তরেরও নিচে এটারে পৌঁছে দেওয়া হয়, একদম বেড রক পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে, তারপর সেই ইনসিনারেশন অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ইজ দ্য কন্ট্রোল কম্পাসশন অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। বা একে তুমি পুড়ে ফেলাইতে পারো হ্যাজার্ডাস ওয়েস্ট, তবে এটা খুব কন্ট্রোল করে, তোমার নিয়ন্ত্রণ করে তোমার পুরাইতে হবে, যাতে এটা পরিবেশ দূষণ কম করে। পুরাইলে কোনো কিছু দূষণ করবেই, বাট যাতে কম করে। বা হ্যাজার্ডাস ওয়েস্ট রিসাইক্লিং ইজ দ্য প্রসেস অফ রিউজিং হ্যাজার্ডাস ওয়েস্ট। অনেক সময় একে রিসাইক্লিং ও করতে পারো, হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আবার তুমি রিইউজ করতে পারো টু প্রডিউস ইউজেবল প্রোডাক্ট। এটা থেকে একটা ইউজেবল প্রোডাক্ট অনেক সময় তুমি পাইতে পারো। এই প্রসেস সামটাইমস, এটাকে ইউরোপে অনেক সময় ওয়েস্ট এক্সচেঞ্জও ইন ইউরোপে বলে। ঠিক আছে, এখন দেখো এই যে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট গুলা বা যেই কথাই বলো, আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে, বুঝছো নাকি। ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেভাবে আগায়, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু সেইভাবেই আগাচ্ছে। ঠিক আছে, আগে ওই যে আমি তোমাদের বললামই তো, যে পায়খানা করে রাখতো, পথে ঘাটে পায়খানা পাওয়া যেত, দেখা গেছে অনেক পায়খানার উপর পাড়া দিয়ে আমার ছোট কালে দেখা গেছে জ্বর এসে পড়ছে। ঠিক আছে, কেমন যেন একটা ব্যাপার ছিল, ওই আম্মা আব্বার কাছে শুনতাম যে বুঝছো নাকি, জ্বর এসে পড়ে। মানে আমাদের কিন্তু এতটা আধুনিক আমরা হইনি, বুঝছো নাকি। হ্যাঁ বলো। হ্যালো। স্যার আমি বলছিলাম স্যার, আপনি বলছেন যে ইউরোপিয়ান কান্ট্রি, আমি দেখতে পাচ্ছি পত্রের ভিতরে যে ইউরোপিয়ান কান্ট্রি নিয়ম এত স্বচ্ছ, তো আমাদের বাংলাদেশের কানুন গুলো এতটা হচ্ছে, কতদিন পর পৌঁছতে হবে? এটার করণীয় কি? এটা মনে করো আস্তে আস্তে আমাদের মডার্নাইজ হতে হবে, বুঝছো নাকি। এটা একসাথে হবে না, এখন কি দেখো পথে ঘাটে মানুষ পায়খানা করে রাখে, ছাই দিয়ে রাখে, সেই যুগ কি এখন আর দেখো? এখন তো আমি এরকম খুব একটা দেখি না। ঠিক আছে, পথে ঘাটে মানুষ পায়খানা করে রাখছে, পাগলে পায়খানা করে রাখতে পারে, বাট ভদ্রলোকরা মনে করো উল্টা পাল্টা জায়গায় পায়খানা করে রাখছে, বা এটা সেটা, বা যদিও ইউরিনেটটা এখনো দেখা যায়, বাট পায়খানা করে রাখার এই জিনিসটা কিন্তু নাই বলতে গেলে। ঠিক আছে,
সেই হিসেবে আমাদের আস্তে আস্তে আমাদের দেশ অনেক ডেভেলপ হচ্ছে এখন। মানুষের ওয়েস্ট ম্যানেজমেন্টটা অনেক ডেভেলপ হচ্ছে। আগে যেরকম ময়লা রাস্তাঘাটে পড়ে থাকতো এখন অনেক কম হয়। আস্তে আস্তে মডার্নাইজ হতে হবে, বুঝছো নাকি? এটা সরকার তোমাকে নিয়ম করে পারবে না, ঠিক আছে? ধরো তুমি হইলা মনে জি করো স্যার। 200 পাইলেই তুমি ধরো এক মানের ধরো একটা স্টুডেন্ট, আমি যদি তোমার এরকম মানের পড়ানো শুরু করি, ঠিক আছে, যে তোমার তুমি এটা নিতেই পারবা না, ঠিক আছে? এটা হলো অনেকটা এরকমই ব্যাপার। মনে করো তোমার আস্তে আস্তে গ্রো করতে হবে, ঠিক আছে? তোমার সেই লেভেলে নিজেকে যাইতে হবে। আস্তে আস্তে সবকিছু দেখবো অমনি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? মনে করো আমাদের দেশের মানুষ তো অত ডেভেলপ না, এখনো অত তো মডার্নাইজ হয় নাই। আস্তে আস্তে আমাদের মানুষ আস্তে আস্তে সিভিলাইজড হবে, সভ্য হবে। আস্তে আস্তে মনে করো আমাদের দেশেও মনে করো ওই ধরনের উন্নত মনে করো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চলে আসবে। গভর্নমেন্ট মনে করো মানুষকে জোর করায় তো এইগুলো করতে গেলে গভর্নমেন্ট তার পজিশন একসময় হারাবে। দেখা যাবে একসময় মানুষ অসন্তুষ্ট হয়ে, ঠিক আছে, এই এই গভর্নমেন্ট হলো অত্যাচারী, অসন্তুষ্ট হয়ে গভর্নমেন্টকে খেদাই দিবে। কি বললাম, বুঝছো কিনা? এটা জি স্যার, সময় বুঝতে লাগবে, পারছি। ঠিক আছে? আইন করে এটা এত দ্রুত করা যাবে না। আইন করা যাবে, বাট এত দ্রুত ইমপ্লিমেন্টে গেলে এটা হিতের বিপরীত হতে পারে, ঠিক আছে? স্যার এবার আসি এটা যে এই কেমিক্যাল। যে টপিকসটা পড়াতেছেন যে কেমিক্যাল হ্যাজার্ড কমিউনিকেশন, এটা কি স্যার হ্যাঁ, যে সাজেশন একটা সাজেশন দিছিলেন ওইটার ভিতরে আছে নাকি? থাকতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা তো পরীক্ষা এমসিকিউ 10 মার্কের দেবো, আর হচ্ছে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট 20 আকারে দেবো। হ্যাঁ, বেশি দিবে। অ্যাসাইনমেন্টে স্যার পয়েন্ট গুলো কি কি থাকবে? ওইটা তো দিয়েই দিছি, তোমাদের সাজেশন দিয়ে দিছি না? 3টার মধ্যে 2টা অ্যান্সার করবো, আর যে সোজা কোশ্চেন দিছি তো আমার বইয়ের মধ্যেই আছে, পৃষ্ঠাও তো দেখাই দিচ্ছি। হ্যাঁ, পেস্ট দিয়েছেন, এখানে তো চারটা দিচ্ছেন, চারটার মধ্যে যে কোনো দুইটা দিতে হবে। হ্যাঁ, স্যার এমসিকিউ প্লাস আপনাদের অ্যাসাইনমেন্ট দুইটার জন্যই কি ওই যে সাজেশনটা দিচ্ছেন ওইটা দিয়ে কভার হবে? প্রশ্নটা শেষ করি আমি আগে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার এখানে 4টা প্রশ্ন দিচ্ছেন, হ্যাঁ, তার মধ্যে দুইটা লিখবো স্যার। সব পেজে তো সেটা দিব, কিন্তু আমরা যে একটা অ্যাসাইনমেন্ট লিখবো সেটা কয়টা পয়েন্ট থাকবে মিনিমাম? একটা অ্যাসাইনমেন্ট লিখবা তুমি বইতে যতটুকু আছে ততটুকু। এতে যদি তোমার 5 পেজ আধা পেজে শেষ হয়ে যায় আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে স্যার সবগুলো আমাদের পয়েন্টে উল্লেখ করবো, তাই না স্যার? পৃষ্ঠা গুনা লাভ নাই, ঠিক আছে? বইতে যতটুকু আছে ততটুকুই লিখবা। স্যার ও, বলো। আমাদের যে অ্যাসাইনমেন্ট চারটা দেওয়া হয়েছে তার মধ্যে যে কিছুগুলো পিকচার আছে, যেমন লেআউট অফ সয়েল, হ্যাঁ, এই পিকচার গুলো স্যার রাখতে হবে 8.1.1। পিকচারটা আঁকলে তো ভালো হইতো আর কি, দেখতে সুন্দর লাগতো। যে তুমি যে জিনিসটা বুঝো এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে? আর আরেকটা আছে আর ইউটিউবিফিকেশন। হ্যাঁ, ইউট্রপিকেশনের ছবি আঁকতে পারো। যদি ছবি আঁকলে আসলে সুবিধা কি, তোমারও ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা ভালো হবে, ঠিক আছে? একজন ইঞ্জিনিয়ারের সাকসেসফুল তখনই আসে যে সে যে কোনো কিছু চিত্র আঁকে শো করতে পারে, ঠিক আছে? ধরো তোমার ইন্ডাস্ট্রিকে যদি তোমার লেআউট দিল, তোমার ফ্লোরের লেআউট দিল, এটা যদি তুমি না আঁকায় দেখাইতে পারো অ্যাজ ইঞ্জিনিয়ার, এটা তো তোমার জন্য একটা মানে কি বলবো, এটা তোমার জন্য একটা ব্যর্থতা স্যার অ্যাজ ইউটিউবিফিকেশনের ইঞ্জিনিয়ার। এখানে দুইটা চিত্র আছে, আর কিছু নেই স্যার, শুধু দুইটা চিত্র আঁকলেই হয়ে যাবে? না না না, ওইখানে কিছু কথাবার্তাও আছে, ওইখানে কথাবার্তা গুলো লিখতে হবে, এবং চিত্রগুলোর মধ্যেই কিছু কথাবার্তা আছে, ওইটাই জি ক্যারেক্টারিস্টিক। স্যার, ওই চিত্রগুলোর ভিতরে কথাবার্তা আছে, শুধু ওইটুকু লিখলে হ্যাঁ, হয়ে যাবে, আর কিছু হ্যাঁ, লিখতে হবে না? ওইগুলো লিখলে হবে। এবং বাইরেও কিছু কথাবার্তা আছে, ঠিক আছে, ওইগুলো লিখতে হবে। স্যার 8.2 এর মধ্যে ইউটিউবিফিকেশনের মধ্যে শুধু এইটুকুই তো হ্যাঁ, আমি একটা হলো দেখতেছিলাম। অলিগোট্রফিক, হলো ইউট্রফিকের উল্টা। অলিগোট্রফিক হলো ভালো লেক, আর ইউট্রফিক হলো যেখানে মনে করো সারের পানি এইগুলা যে যেই পুকুরকে নষ্ট করে ফেলছে, সেটা হলো ইউট্রফিক লেক। স্যার ইউট্রফিক আর অলিগোট্রফিক এই দুইটা লিখতে হবে? হ্যাঁ, একটা একটার উল্টা, ও আচ্ছা আচ্ছা। বুঝছো নাকি? তাহলে স্যার আমরা এখান থেকে চারটার মধ্যে যে কোনো দুইটা কি করব? চারটার মধ্যে দুইটাই অ্যান্সার দিতে হবে। আসলে এখানে তিনটা প্রবলেম কোশ্চেন হচ্ছে আছে। নাকি? সাউন্ড আসে না। আমার কি সাউন্ড আসতেছে না? জি স্যার, হ্যালো? সাউন্ড জি স্যার, সাউন্ড ক্লিয়ার হ্যাঁ, স্যার। সাউন্ড ক্লিয়ার আছে। পার্ট বিতে কি স্যার এই চারটাই দিবেন নাকি স্যার তিনটা দিবেন?
তিনটা দিব, দুইটা দিতে হবে। ওইখান থেকে স্যার দুইটা দিবেন স্যার, দুইটাই স্যার অ্যান্সার করতে হবে। তিনটা দেবো, দুইটা অ্যান্সার করতে হবে, তোমার অপশন থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টপ পেজ কি বাধ্যতামূলক? যত সোজা করা যায় ততই সোজা করছি, ঠিক আছে? তারপরে তো যদি তোমাদের সমস্যা থাকে এমন কিছু করার নাই, ঠিক আছে? স্যার এমসিকিউর ব্যাপারে একটু বলবেন স্যার? লেস দেন 1 মিনিট আছে, এটা টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, এমসিকিউর ব্যাপারে বলো। টপ পেজ কি বাধ্যতামূলক? হ্যাঁ, অবশ্যই। টপ পেজটা শোনো, এখন আহ, কোন কিছু কোন কিছু হয়ে যাবে না না হয়ে যাবে, এখন মনে করো তুমি টপ পেজ দিলা না, ঠিক আছে? ধরো এরকম একটা নিয়ম হয়ে গেল, ম্যানেজমেন্ট থেকে নিয়ম আসলো, টপ পেজ না দিলে সমস্যা হবে, ঠিক আছে? তাকে আবার এটা রিসাবমিট করতে হবে, তখন এই একটা ঝামেলা। আমি তো আমার তোমাকে ফোন দেওয়া লাগলো, তোমার আবার রিসাবমিট করে আবার ওইটারে ফাইলটারে ঠিক করে সাবমিট করা লাগলো, বাড়তি ঝামেলা। স্যার এমসিকিউর ব্যাপারটা একটু বলবেন প্লিজ। স্যার আপনি যে 10টা এমসিকিউ